ইয়া ইয়া কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন কিভাবে? আগে তো কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন না। আমি ধরেন ছিলাম ভাই চোর, বাসার একমাত্র চোর। ছেঁকা বা প্রতারণার শিকার হয়েছেন? লাইফে মানুষ আমারে ছেড়ে যায়, বুঝছেন ভাই? বেবি শাক ডু ডু ডু, বেবি শাক ডু ডু ডু। মনে হয় না নিজের একটা পরিবার তৈরি করি? যে লকডাউন কিডস এরা তো বুঝবে না এগুলো। হাতেই আসতেছে আইফোন, আসার পরে টিকটক বানাও, ফেসবুকে কন্টেন্ট বানাও, ইউটিউবার হইতে হবে। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর স্পেশাল পডকাস্ট শো সোশ্যাল মিডিয়া স্টারে। সঙ্গে আমি আছি জুবাইর ইনাম এবং আজকে আমরা আড্ডা দিব বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাজিদ হাসান মাহির সাথে। মাহি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। কেমন আছেন? কেমন চলছে আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। কিছুদিন ভালো ছিলাম না, এখন আবার ভালো আছি আলহামদুলিল্লাহ। কন্টেন্ট ক্রিয়েশন সবকিছু মিলাই সবকিছুই ভালো চলতেছে। জানতে চাই যে কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন কিভাবে? আগে তো কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন না। আচ্ছা, হুট করে জয়েন করা, স্টার্টিংটা কিভাবে? প্রথম ভিডিও কবে করা, কিভাবে করা? আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন করার যেটা রিজন ছিল, সে রিজন বলবো না, আসলে কোনো রিজনই ছিল না আমার কাছে কন্টেন্ট বানানোর। ঠিক আছে, আমি ধরেন ছিলাম ভাই চোর, বাসার একমাত্র চোর। আমার আম্মা, আচ্ছা এটা অনেকে হয়তো জানে না, আমার আম্মা হচ্ছে একজন সরকারি কৃষি কর্মকর্তা। আচ্ছা, অনেকে মনে করে যে আম্মা হচ্ছে হাউস ওয়াইফ, বাট আম্মুর হোম টাউন হচ্ছে যশোর, মানে যশোর হচ্ছে আমার নানি বাড়ি। তো আম্মু যশোরের ভাষায় কথা বলে আর যশোরের ভাষায় আমার কন্টেন্টে আসে। তো আম্মু কিন্তু এমনি সময় ওইভাবে কথা বলে না। আমার এই কন্টেন্টে আসার পিছনে বা একজন ব্যক্তি প্রথম, সেটা হচ্ছে ওই যে বসে আছে আমার বন্ধু, সে আমারে বলে যে সবাই এরকম ভিডিও বানাইতেছে, চলো আমরাও বানাই। তো আমি বললাম যে ঠিক আছে, এটা 2018-র কথা, ঠিক আছে চলো আমরাও বানাই। তো আমার কাকু সাংবাদিক ছিলেন, তিনি হচ্ছে একটা ক্যামেরা, এই ক্যামেরাটা হচ্ছে কি বলে সনির একটা ছোট ক্যামেরা, আগে ডিজিটাল ক্যামেরা পাওয়া যেত, এখন লেন্স বের হইতো, হ্যাঁ ওই ক্যামেরা কাকুর ছিল, ওটাতে টুকটাক ভিডিও করতাম। তো কি করতাম, যা মন চাইতেছে বানাইতেছি হ্যান ত্যান। দেন 2019-এ আমি যখন 9-এ উঠি, একটা ভিডিও বানাই সায়েন্স নিয়ে, যে আমাকে সায়েন্স চাপাই দেওয়া হয়। তো আমি ফার্স্ট স্টেশনে পরে বলি, জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন ভাই? সায়েন্স নিছি। সায়েন্স নিলে এলাকার লোকজন ময় মুরব্বী সব তোমারে বলবে যে তুমি তো ভাই ডাক্তার হয়ে গেছো, হ্যাঁ ছেলে তো মনে হয় বিরাট কিছু করে, এরকম ভাবে। এই জাস্ট আমার কুষ্টিয়ার অ্যাকসেন্টে একটা ভিডিও আমি বানাই, এটা ফেসবুকে আমি জাস্ট ছাড়ি। এটা 2 দিনের মধ্যে আমারে অলমোস্ট 3-4 মিলিয়ন ভিউজ এনে দেয়। বাট এই ভিডিওটা হুট করে আমার ভাইরাল হওয়ার পরে ওই একটা ভিডিও থেকে আমার প্রায় 20,000-25,000 মানুষ যুক্ত হয় আমার পেজের সাথে। দেন আমি আবার টুকটাক করে বানানো শুরু করি। তারপরে আলহামদুলিল্লাহ আর পিছিয়ে তাকাইতে হয় নাই, জাস্ট সামনে আগাই গেছি। অ্যান্ড মেবি তার 6-7 মাসের মধ্যে প্রায় 5 লাখ ফলোয়ারও গেইন করে ফেলি আমি। আর আমার কাছে জিনিসটা এত হুটহাট ছিল যে মানে আমি যখন মানে বাইরে বেরোইতেছি, আমার সাথে প্রথম যে সেলফিটা বা ছবি তোলে, আমি ওই মানে খুব অবাক ছিলাম যে আমার সাথে মানুষ ছবি তুলতেছে কেন। প্রথম অ্যাপ্রোচটা কেমন লাগলো? যে আমি লজ্জা পেয়ে গেছিলাম। আমারে বলে যে ভাই, আমার নিজের জেলাতেই কুষ্টিয়াতেই আমারে বলে যে ভাই আপনি ঢাকায় থাকেন না। মানে সবার একটা মেন্টালিটি ছিল যে হচ্ছে যারাই কন্টেন্ট বানাইতেছে বা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে এরা হয়তো ঢাকায় থাকে। তো আমি বলছি না, কুষ্টিয়াতে থাকি। দেন বলছে যে ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে, আপনার ভিডিও দেখি, জড়াই ধরলো, চা খাওয়াইলো আমারে, দেন ছবি তুললো। তো এটা অন্যরকম ছিল আমার কাছে। দেন তারপর থেকে রেগুলার ভিডিও বানাইছি, কন্টেন্ট দিছি, আমার যখন যেটা মন চাইতেছে। ইভেন এখন পর্যন্ত আমার ভিডিও বানাইতে ভালো লাগে, আমি ভিডিও বানাইতে ভালোবাসি। জাস্ট বিকজ আমি মাঝখানে 2-3 মাস গ্যাপ দিই, বানাইতে মন চায় না, মন টন খারাপ, আবার মন ভালো, তখন আবার রেগুলার বানাইতেছি, এরকমই চলে সবকিছু মিলে। তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের পিছে আপনাকে হচ্ছে অনুপ্রাণিত করে কোন বিষয়টা? দর্শকের ভালোবাসা, টাকা, নাকি হচ্ছে নিজের ক্রিয়েশন আমি কিছু একটা দর্শককে দেখাতে চাই? আসলে যদি বলি, এই মুহূর্তে এসে আমার বলতেই হয় যে এটা আমার প্যাশন ছিল। আর যে প্যাশন তোমার টাকা না দেয় সেটা আসলে কোনো ভ্যালু অ্যাড করে না আমার কাছে। এটা মনে হয় যে আপনি হয়তো আপনার প্যাশন হচ্ছে আর্ট করতে পারেন অনেক ভালো, বাট এইখান থেকে আপনি দিন শেষে মানে কিছুই পাইতেছেন না। ভালোবাসা মানে হচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসা, বাট এক পক্ষ থেকে কিন্তু ভালোবাসা হয় না, 2 পক্ষ থেকেই ভালোবাসাটা হওয়া উচিত। ইয়েস, আমি যদি বলি টাকা এটা একটা মোটিভেশন। সেকেন্ড হচ্ছে মানুষ আমাকে কি ধরনের কমেন্ট করতেছে, মানুষ আমার ভিডিও কেমন ভাবে নিচ্ছে,
এইগুলো অবজার্ভ করা। আর তৃতীয়ত আমার কোনটা কোনটা বানাইতে মন চাইতেছে, কারণ আমি কিভাবে বানাইতেছি এইগুলা। তো টাকা ছাড়া আমি কন্টেন্ট বানাইতে পারবো না। আমার একটা কন্টেন্টের পিছনে ওইখানে 10-12 হাজার টাকার ইনভেস্টমেন্ট আছে, বা ওইখানকার শ্যুট প্ল্যানিং এর জন্য এক জায়গা থেকে এক জায়গায় যাইতেছি। তো টাকাটা ফার্স্টে আমার দরকার, তারপরে দরকার আমার সেট আপ, তারপরে দরকার আমার টিম। তো দিন শেষে টাকা দরকার, সেট আপ দরকার, অডিয়েন্স দরকার, সব কিছু মিলাই সবাই অনুপ্রেরণা দিচ্ছে এখন। আচ্ছা, আপনি কি এখন পর্যন্ত সিঙ্গেল কাজ করছেন নাকি হচ্ছে টিম বিল্ড করে কাজ করছেন? আমার টিম আসলে খুব অলস, মানে আপনারা যারা দেখেন এই যে দাড়ি করে, এটা কিন্তু আমার চাচা বা কেউ না, এটা কিন্তু আমার বন্ধু। আর আরেকটা ফ্রেন্ডও আছে। তো আমরা টোটাল 3 বন্ধু মিলে আমাদের শুরু করা, এখন পর্যন্ত আসি। কিন্তু সবার পরিবার হয়ে গেছে, তো সবাই বিয়ে শাদী করে ফেলছে, আমারে রেখেই আমি একা বর্তমানে। আমার বন্ধু যেটা আছে, আমরা 3টা বন্ধু, আমাদের স্কুল লাইফে সার্কেল ছিল 4 জনের। আরেকটা তো ও বিয়ে করে ফেলছে, ও বিয়ে করে ও একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, পাশাপাশি টিউশন করাইতেছে, মাঝে মাঝে আমার কন্টেন্টে আসতেছে। আবার একটা বন্ধু আছে, ও হচ্ছে একটা অফিসে জব করতেছে, ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে। আমার যে 3টা ফ্রেন্ড, এদের সবার হচ্ছে বউ আছে, আচ্ছা, পরিবার আছে, এরা বিবাহিত। তো এরা চাইলেই হুট করে কন্টেন্টে আসতে পারে না, তো তাদের একটা ব্যক্তিগত। বাট আমি চাইছিলাম যে একটা টিম আসলে বিল্ড করা, যে সবাই মানে আমরা যে 4 জন ছিলাম অন্তত এরা থাকা। বাট হয়তো দায়িত্ব বন্ধুত্বর একটু সরাই দেই। আচ্ছা, তো যখন দেখেন যে প্রত্যেকটা বন্ধুর একটা আলাদা পরিবার আছে এবং নিজস্ব পরিবার, তখন মনে হয় না নিজের একটা পরিবার তৈরি করি? ওরা তো মানে বলেই, আম্মু আব্বুরেও বলে যে দিয়ে দেন আন্টি বিয়ে। তো আসলে আমার এখন পর্যন্ত বিয়ে শাদী করার, সত্যি কথা, শুধু কন্টেন্টের মধ্যে ইচ্ছা আছে। এ ব্যতীত বর্তমান যে যুগ, জেনারেশন আর লাইফে মানুষ আমার ছেড়ে যায়, বুঝছেন ভাই। আচ্ছা, তো ইচ্ছা নাই এখন আপাতত লাইফে কোনো ডিস্ট্রাকশন বা এমন কিছু আনার। আগে একটু নিজের পায়ে দাঁড়াই, আর একটু দাঁড়াই, তারপরে ভাববো, চিন্তা করব। জীবনে কি তাইলে ছেঁকা বা প্রতারণার শিকার হয়েছেন? না, আসলে ছেঁকা বা প্রতারণার শিকার হয়নি। বাট হ্যাঁ, একজন ছিল যারে পছন্দ করতাম, অনেক কিছুই মিচ ম্যাচ হইতেছিল না। তো সে তার লাইফ নিয়ে অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমিও আমার লাইফ নিয়ে ভালো আছি। আচ্ছা, ছোটবেলার ভালোবাসা না বড়বেলার? একসাথে বড় হয়েছি ভাই। আচ্ছা, তাহলে ছোটবেলার ভালোবাসা? জানি না আসলে। আপনি যখন কন্টেন্ট গুলা শুট করেন, বিভিন্ন আপনার কন্টেন্ট গুলোর মধ্যে আমরা দেখতে পাই বেশিরভাগ সময় আপনার ফ্যামিলি কন্টেন্ট থাকে। আপনি হচ্ছে আপনার কমেন্টে একটা জিনিস বারবার দেখা যায় যে বিভিন্ন লাইফ অ্যাক্টিভিটি যেসব আপনি শো করেন, এটার জন্য আপনি সেরা। হ্যাঁ, এই কনসেপ্টগুলো কোথায় থেকে আসে? আমার কাছে কন্টেন্ট মানে কি জানেন, আপনি যা বসে আছেন এটাও একটা কন্টেন্ট, ঠিক আছে? এখানে যেটাই হইতেছে, কথা বলতেছি বা আশপাশে, এখানেও কন্টেন্ট বানানো পসিবল না, এরকম না যে পসিবল না। আমার লাইফে যেটা যেটা ঘুরতেছে বা যেটা আমি পিছনে ফেলাই আসছি, তো এইগুলা নিয়ে যদি আমি একটা সিন ক্রিয়েট করতে পারি, তাহলে আমার কাছে একটা কন্টেন্ট হইতে পারে। যেমন ধরেন আমরা কেউ না তো জীবনে পর্দায় হাত মুছছি, অবশ্যই, হ্যাঁ। তো এটা সবাই রিলেট করবে। আবার আমার লাইফে এমন কিছু যেটা আমি করছি মনে হয়, এটা সবাই আসলে করে। হ্যাঁ, তো আমি ওই জিনিসগুলো আসলে বুঝতে পারি যে মানুষজন হচ্ছে নিজেদের লাইফের সাথে কোনটা রিলেট করতে পারবে। আর আমি আসলে অতীতরে বর্তমানে তুলে ধরতে ভালোবাসি ভাই। আচ্ছা, তো ধরেন আমাদের ছোটবেলার যে মেমোরিজগুলো আছে, আমার ছোটবেলা মানে যদি আপনিও আপনার ছোটবেলা যদি আরেকবার ফিরে পায়, তাহলে মনে করেন যে যাইতাম না। আর এখনকার যে লকডাউন কিডস, এরা তো বুঝবে না এগুলো। হাতেই আসতেছে আইফোন, আসার পরে টিকটক বানাও, ফেসবুকে কন্টেন্ট বানাও, ইউটিউবার হইতে হবে। তো আমি কিন্তু ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার কোনো কিছুই হইতে চাইতাম না। আমি হইতে চাইতাম হচ্ছে ক্রিকেটার। আচ্ছা, আমার বাপ আমার মায়েরে ক্রিকেটারের বহুত আমার মাথা থেকে নামাই দিছিল। প্রচুর পরিমাণে আমি মার খাইছি বাসায় ভাই, এই ভিডিও বা এই ক্রিকেট খেলার জন্য প্রথম মার খাইছি, তারপর হচ্ছে ভিডিও বানানোর জন্য। আচ্ছা, বাবার কাছে বেশি মার খাইছেন না মার কাছে? আমি সবচেয়ে বেশি মানে মার খাইছি আম্মুর হাতে। আম্মু আমার প্রচুর মারছে, তুলো ধুনা মারছে। ওই ভিডিওতে যেটা দেখা যায় না, হ্যাঁ, এটা একদম বাস্তব। এই বাস্তবে আমি এরকম এখন খাই না, মানে জাস্ট এখন ভিডিওর জন্য আম্মু একটু মারো, তো আম্মু এসে মারে। ছোটবেলায় মার খাইতেন কিসের জন্য? ছোটবেলায় মার খাইতাম পড়াশোনা করার জন্য, টাকা চুরি করার জন্য, তারপরে হচ্ছে এই ভিডিও বানানোর জন্য, ক্রিকেট খেলার জন্য, ঠিক আছে? এইগুলোর জন্য প্রচুর পরিমাণে মার খাইছি। টাকা চুরি করে কি করা হতো? টাকা চুরি করতাম, মানে
আম্মু যখন অফিস থেকে আসতো, আসার পরে আম্মু ব্যাগে টাকা গুনতো না, মানে 400 500 600 টাকা এরকম থাকতো। আমি জানি এরকম অনেক চোরই দেখতেছে আমার এই ভিডিওটা, তো আমি নিজেও করেছি। তো আমি টুক করে যে জাস্ট 20 টাকা 30 টাকা মারি দিতাম, আম্মু টেরও পাইতো না যে। এবং এই টাকাগুলো জমাই জমাই ধরেন হয়তো একটা ট্রাইপড কিনতাম বা একটা মাইক্রোফোন কিনতাম, কারণ বাসা থেকে যদি বলে আম্মু আমার একটা ট্রাইপড কিনে দাও, ইভেন আমার নিজের ফোনও ছিল না। আচ্ছা, আমার আব্বুর একটা ইউজ করা স্যামসাং জেটুর একটা ফোন, যেটা সামনের ক্যামেরা ভাঙা ছিল আর পিছের ক্যামেরাতে ভিডিও হইতো না। তো ওই ফোনে ওই যে কাকুর ক্যামেরা ছিল, কাকুর ক্যামেরার থেকে ভিডিও করতাম, করে ওইটা হচ্ছে ফোনে নিতাম, নিয়ে এডিট করতাম ধরেন অর্ধেক করে এক্সপোর্ট করতাম, দেন আবার অর্ধেক নিতাম, নিয়ে আবার করতাম। কারণ একসাথে যদি সব ভিডিও ঢুকাইতাম তাহলে হচ্ছে ফোনের স্টোরেজ থাকতো না। আমি আমার ফোন পাই ক্লাস 8-এ, এর আগ পর্যন্ত আমার লাইফে কোনো ফোন ছিল না। ক্লাস 8-এও তো হচ্ছে এখনো কাউকে সহজে দেয়া হয় না। না ভাই, কি বলেন এটা কি বলেন? এখন পেটের বেরোনোর পরে 2 বছর 3 বছর হলে সারাদিন ফোনের মধ্যে আছে বেবি শাক ডু ডু ডু, এটা ছাড়া অনেকজন ভাত খায় না। এটা বাচ্চারা এখন ভাত খায় না। তারপর হচ্ছে আগে তো ধরেন আমরা ছিল যে টিভি দেখানো একটু, এখন কেউ টিভি দেখে? পছন্দের প্ল্যাটফর্ম কোনটা, ফেসবুক, টিকটক, ইউটিউবের মধ্যে? আমার পছন্দের প্ল্যাটফর্ম ছিল ফেসবুক, কারণ আমার ইউটিউব শুরুটা ফেসবুক থেকে না, শুরুটা ইউটিউব থেকে, বাট ওঠাটা ফেসবুক থেকে। আচ্ছা, তো এর জন্য পছন্দ ফেসবুক ছিল। কারণ আগে একটা 21-20 এরকম একটা টাইম ছিল যেখানে ফেসবুকে অল্প কিছু সংখ্যক মানুষই ভিডিও বানাইতো, আর তখন কিন্তু ফেসবুকে মনিটাইজেশন ছিল না। আমরা যখন ফেসবুকে ভিডিও বানাই তখন মনিটাইজেশন এগুলো কোনো কিছু পাওয়া এত টাফ ছিল না। আমি 5 লাখ ফলোয়ার হওয়ার পরে মনিটাইজেশন পাই 3-4 মিনিটের ভিডিওতে। ওইখান থেকে $2,000 থেকে $3,000 আসতো, জাস্ট একটা সিঙ্গেল ভিডিওর জন্য পাইতাম আমি। মানে একটা সিঙ্গেল ভিডিওর জন্য 1 থেকে 2 লাখ টাকা আমাকে ফেসবুক দিত। মাসে 10টা ভিডিও বানাইলে কত আসতেছে হিসাব করেন। তখন আপনি ওই পরিমাণ আর্নিং করতেন শুধুমাত্র? হ্যাঁ, ওই আমি একা না, আরো অনেকেই করতো, কিন্তু সবাই চুপে চুপে থাকতো। আর এখন বিষয়টা হইছে, এখন আগে ধরেন ফেসবুক 500 টাকা 4-5 জনরে দিত, এখন 500 টাকা দিচ্ছে 500 জনরে। আচ্ছা আচ্ছা, কিন্তু সবাই পাইতেছে তাইলে কত, 1 টাকা করে। এর জন্য আর্নিং কমে গেছে। আচ্ছা, তাহলে এখন যদি বলা যায় যে কন্টেন্ট ক্রিয়েটরদের মেইন আর্নিংটা কোথায়? স্পন্সর ধরেন আপনি একটা ফোন ইউজ করতেছেন বা একটা ঘড়ি ইউজ করতেছেন, বা হচ্ছে এই আমি যেটা পরে আছি এটাও কিন্তু স্পন্সরেরই, আমাকে স্পন্সর করছে। তো এটার ব্র্যান্ডিং এর জন্য আমরা টাকা দিতেছে, এন্ড কন্টিনিউয়াসলি আমার কাছে স্পন্সর আছে, প্রমোশন করতেছি। ধরেন ওই শোরুমের ফিতা কাটলো, ফিতা কাটার জন্য এখন টাকা দেই। তো বিষয়টা হচ্ছে স্পন্সর আবার পাওয়াটাও এত ইজি না। স্পন্সরের জন্য আপনার হচ্ছে কি কন্টেন্ট বানাইতেছেন আপনি। অনেকে হচ্ছে স্পন্সর পায় যায় খুব ইজিলি, সেটা হচ্ছে ওই যে টিকটকে কিছু আপু মনিরা আছে, জাস্ট একটু নাচলেই তাদের এমনি করলেই তাদের হয়ে যায়। বাট আমাদের হচ্ছে 3-4 মিনিট খাইটে, 2-3 দিন খাইটে একটা ভিডিও বানায়, তারপর একটা স্পন্সরের ভিডিও আসে। একটা কথা শোনা যায় যে লকডাউনের সময় যারা টিকটক করছে তারা এখন বর্তমানে অনেক ফেমাস। আমার লাইফে একটা ভুল যেটা আমি রিগ্রেট করি সবসময়, আমি কেন টিকটক বানাইলাম না এই 7-8টা বছরে। আমি কেন টিকটক অ্যাকাউন্ট খুললাম না, কেন? তাই আমি 2025 সালে এসে আমার অ্যাক্সিডেন্টের পরে একটা টিকটক অ্যাকাউন্ট খুলছি ভাই। আচ্ছা, এবং আমি এখানে টিকটক ভিডিও বানাবো। আচ্ছা, এখনো কি ছাড়া হয়েছে কোনো রকম ভিডিও? এখন জাস্ট ওই আমার যেটা মেইন কন্টেন্ট গুলো যায় ওইগুলোর কাট ভার্সন গুলো। বাট টিকটকে জাস্ট একটা কথা বলি, বাকি এই কি অবস্থা, সবার কি মন খারাপ করার মানে কোন একটা মোটিভেশনাল কথা বলে দিছে এখানে, বাইরে ভাই ওখানে 2-3 মিলিয়ন 4 মিলিয়ন মানুষ দেখতেছে। এবং বাংলাদেশে ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামের থেকে সবচেয়ে বেশি ইউজ করে মানুষ টিকটক। আর আমি এই প্ল্যাটফর্মটারে মানে অ্যাভয়েড করলাম কেমনে, আমার এখন খারাপ লাগে ভাই। আপনি এখন আর কি ফিল করছেন যে টিকটকের রিচটা বেশি আর কি, ওখানে টিকটক করা উচিত ছিল। আমার বন্ধু জয় আমারে শিখাই মাঝে মাঝে যে আই টিকটক বানাই একসাথে। ওকে, অনেকগুলো ভাই ব্রাদার আছে যারা টিকটক বানায় এবং টিকটকে অনেক বেশি পপুলার। এটা কখনো ভাবেন না যে টিকটকার তকমাটা আপনার শরীরে নাই? এখন লাগলেও কিছু না ভাই। এখন মানুষজন যারা দেখা হয় তারা বলে ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটর না, ফেসবুকে ভিডিও বানান না। এটাও হয়ে গেছে এখন। টিকটকার বললেও কিছু না, না বললেও কিছু না। টিকটকার বললেও আমি খুশি। টিকটকার বললে কি, বাইরের দেশে যারা টিকটকার হিসেবে ক্রিয়েটার আছে তাদের বহুত ভালো ভালো পর্যায়ে আছে। আমার যদি এখন টিকটকার বলে ওটা আমার কাছে রেসপেক্ট হিসেবে লাগবে এখন। আচ্ছা, আপনি হচ্ছে প্ল্যাটফর্মের মতো। হ্যাঁ, প্ল্যাটফর্ম
আমি কি করে টিকটকে যে আমি টিকটকে যে যদি ক্রিঞ্জ কন্টেন্ট ছাড়ি, হ্যাঁ, তাহলে হচ্ছে তখন আরেকটা বিষয়। বাট টিকটক কিছু কিছু ক্ষেত্রে ভাই ক্রিঞ্জ কন্টেন্টটাই উপরে উঠাই, এটা দেখছি। মানে আপনি ওইখানে অনেক, আমার এমনি কন্টেন্টে ভিউজ নাই, আমি টিকটকে কি অবস্থা, এখনই যদি ফোনটা বের করে, আমি এখন News24 আছি, আমার সাথে অনন্ত ভাই আছে, জাস্ট এটাতে অনেক ভিউজ পড়ে যায়। বাট আমার কন্টেন্ট ছাড়বো, ওটাতে ভিউজ নাই। মানে টিকটকে আসলে কন্টেন্টের থেকে ধরেন নাচ গান, লিপসিং, তারপরে হচ্ছে এই ভয়েস দিয়ে কোনো একটা কথা বলে ফেললাম, হ্যাঁ, তো এইগুলো আসলে টিকটকে অনেক বেশি চলে। আপনি যদি জীবনে কন্টেন্ট ক্রিয়েটর না হতেন, হ্যাঁ, তাহলে কি হতেন? বা আপনার হচ্ছে বর্তমানে এডুকেশন, আচ্ছা, এডুকেশন, ওকে, বর্তমান বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই অনুযায়ী আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতেছিলাম। দেন আমার অ্যাক্সিডেন্ট আমার লাইফে আসার পরে আমার সেমিস্টার এক্সাম চলতেছিল, তো আমি আর এক্সাম কন্টিনিউ করতে পারি নাই। তো এখন আবার ইউনিভার্সিটিতে কল দিছে যে রিটেক দিবা কি না। তো আমি এখন ভাবতেছি হয়তো গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশোনা করব না, সাবজেক্ট চেঞ্জ করব। আর পড়াশোনা যদি কন্টিনিউ করি তাহলে এই দেশে না, দেশের বাইরে। দেশের বাইরে সব থেকে পছন্দের কে, যে আপনাকে অনুপ্রেরণা যোগায় বা আপনি ফলো করেন? আমি যদি কারোর মতো হইতে চাই তাহলে আমি রিফাত ভাইয়ের মতো হইতে চাই, ঠিক আছে। আরেকটা পার্সন যেটা বড় ভাই হিসাবে আমারে সবসময় হেল্প করে সেটা হচ্ছে শামীম ভাই। আচ্ছা, তো এই দুইটা পার্সন আমারে প্রচুর পরিমাণে হেল্প করে এবং পুশ করে। কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে কি চেঞ্জ করতে চান আপনার জোনকে, লাইনকে? মেবি আমি অলরেডি করা শুরু করছি। যেমন আমি আগে যা মন চাইতেছে সেটাই বানাইতেছিলাম, বাট আমাদের একটা এখন শিডিউল আছে, একটা স্ক্রিপ্ট আছে, কন্টেন্টের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন আছে। যেমন আমরা বর্তমানে কাজ করতেছি নস্টালজিক যে কন্টেন্টগুলো আছে, চাইল্ডহুড, ছোটবেলায় যেমন ক্রিকেট খেলা, এলন্টি বেলন্টি, তারপরে পলান্টুক গেছে আমাদের লাস্ট, তারপরে হচ্ছে নেক্সট আরও কয়েকটা কন্টেন্ট আছে যেগুলো না বলি। বাট এরকম ছোটবেলার যে জিনিসগুলো যেগুলো আমাদের জেনারেশন, মানে ভাই আপনার জেনারেশন বা আমার জেনারেশন কিন্তু সেম, আমরা যে জিনিসগুলো দেখছি তারা কিন্তু এই বর্তমান জেনারেশনকে দেখানোর জন্য আপনি রিক্রিয়েট করতেছি। আর এই ভিডিওগুলো বানানো এখনকার জন্য না, আগামী 10-15 বছরের পরে যায় যখন আমি দেখবো যে আমাদের সময়টা এরকম ছিল, তো তখন আমি একটু মানে ফিল করবো যে, বা যারা নতুন জেনারেশন তারা ফিল করবে যে এরকম ছিল। যেমন আমরা যেরকম ফিল করি, আমাদের আব্বুদের জেনারেশন এরকম ছিল, এই খেলাগুলো ছিল, এইগুলো হইতো। বাট আমার আব্বুরা বা আম্মুরা যে খেলাগুলো করে আসছে বা যে সময়টা ছোটবেলা, আমরা কিন্তু তার কিছু আংশিক পেয়েছি। আমাদের এই জেনারেশন কিছুই পাবে না। তো বাবা মাকে এখন পর্যন্ত না বলা কোনো কথা আমাদের শোয়ের মাধ্যম দিয়ে জানাই দেন। আসলে আব্বু আম্মু আমার জন্য অনেক কষ্ট করছে, বিশেষ করে আমার আম্মু অনেক বেশি স্ট্রাগল করছে। যদি লাইফে একটা পর্যায়ে আসি, তারপরেও যদি লাইফে অনেক কিছু আরেকটু কিছু করতে পারি, আম্মুর জন্য আমি পুরো দুনিয়া কিনতে চাই, এটুকুই, আর কিছু না। বাবার জন্য? আমার বাবার জন্য, আব্বুর জন্য আসলে কোনো কিছু কেনার দরকার নাই। আব্বু আমার জন্য সব কিছু কিনে রেখে দিছে, আমার জন্য দুনিয়া বানায় রেখে দিছে আব্বু। অন্যরকম একটা মানুষ। আমি শুধু ওই যে প্রতিটা ছেলেরই ইচ্ছা আছে যে নিজের বাবার মতো হওয়ার, আমি চেষ্টা করতেছি আব্বুর মতো, বা আব্বুর ওই মন মানসিকতাটা যেমন মানুষের সাথে যে মিশুক, আমি অনেক ক্ষেত্রে মানুষের সাথে একটু এরকম হয়ে যাই বয়সের ক্ষেত্রে। তো আব্বু সবার সাথে নম্র, ভদ্র, সুন্দর আচরণ করে। তো আব্বুর থেকে যে যে জিনিসগুলো শিখার আছে, ওই জিনিসগুলো যেন আরো ভালোভাবে শিখতে পারি। এতক্ষণ আপনার সাথে গল্প করার মাঝে বুঝতে পারলাম যে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে শুধু কন্টেন্ট ক্রিয়েশন না, এটা একটা যাত্রা, একটা অনেক বড় জার্নি। এর মধ্যে থাকে একটা ভালোবাসা, থাকে ইমোশন, থাকে আপস অ্যান্ড ডাউন, সব কিছু থাকে। সব কিছু মিলিয়ে কন্টেন্ট ক্রিয়েশন, এবং আপনি আপনার জীবনটাকেই তুলে ধরছেন কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যম দিয়ে। আপনার গল্পগুলো অনেক ভালো লাগলো এবং দর্শকদেরকেও আশা করছি অনেক অনুপ্রাণিত করবে। তো আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করতে চাচ্ছি। দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, News24 এর সাথে থাকবেন।